আজ এমনই একটি দিন, যে দিনটি একজন বিশেষ মানুষের কথাই মনে করিয়ে দিচ্ছে, আর তিনি হলেন হাজী মোহাম্মদ মহসিন, যার জীবনী পড়ে আমরা ছোটরা মহৎ গুণের শিক্ষা পেতে পারি। বাকি কথা বলার আগে এই কথা তো বলা দরকার, কেন আমরা এই হাজী মোহাম্মদ মহসিনের কথা স্মরণ করছি? কারণ আজ তার মৃত্যুবার্ষিকী। 1812 সালের আজকের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন। আমরা ছোটরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। এই হাজী মোহাম্মদ মহসিনকে বলা হয় দয়ার সাগর, দানের সাগর। মহান এই মানুষটি 1732 সালের 3রা জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের হুগলি শহরে জন্মগ্রহণ করেন। তার দয়া এবং মানবতার কথা যেন রূপকথার গল্পের মতো মনে হয়। তিনি তার সব কিছুই দান করে গেছেন। হাজী মোহাম্মদ মহসিন তার সব সম্পত্তি দান করেছেন শিক্ষামূলক এবং সেবামূলক কাজে। তারই দানের টাকায় ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহী অঞ্চলে মাদ্রাসা স্থাপন করা হয়। তারই টাকায় গড়ে তোলা হয় মহসিন বৃত্তি ফান্ড, যার অর্থ সাহায্যে অনেকেই উচ্চশিক্ষা লাভ করেন। অবাক করা বিষয় হলো, হাজী মোহাম্মদ মহসিন প্রচুর ধন সম্পত্তির মালিক হয়েও তিনি খুবই সাধারণ জীবনযাপন করতেন। তার কাছে হিন্দু মুসলমান কোনো ভেদাভেদ ছিল না। তিনি সবাইকেই সাহায্য করতেন। বলার মতোই আরেকটি বিষয় হলো, হাজী মোহাম্মদ মহসিন প্রকাশ্যে যত না সহযোগিতা করতেন, তার চেয়ে গোপনেই তিনি বেশি দান করতেন। তাই তো তাকে আমরা দানবীর বলে থাকি। হাজী মোহাম্মদ মহসিনের জীবনী পড়লে আমরা অনেক কথাই জানতে পারবো। তবে এবার আর অন্য কথায় যাব না, সবাইকে শোনাতে চাই আজকের কলকাকলি অনুষ্ঠানের কথা। সবাইকে এবার কলকাকলি অনুষ্ঠানের মূল আয়োজনে আমন্ত্রণ জানাই। আজও আবার দেশাত্মবোধক একটি গান দিয়েই মূল অনুষ্ঠান শুরু করতে চাই। এ গানেও আমরা দেশকে ভালোবাসার আশা খুঁজে পাব। দেশাত্মবোধক এই গানটি পরিবেশনায় আমাদেরই এক শিল্পী বন্ধু সামিহা ইসলাম। যেথায় শ্যামল মাটি রে ভাই, যেথায় শ্যামল বেশ, যেথায় শ্যামল মাটি রে ভাই, যেথায় শ্যামল বেশ, সে যে আমার প্রাণের প্রিয় আমার বাংলাদেশ রে, আমার বাংলাদেশ। যেথায় শ্যামল মাটি রে ভাই, যেথায় শ্যামল বেশ, যেথায় শ্যামল মাটি রে ভাই, যেথায় শ্যামল বেশ।
দেশাত্মবোধক একটি গান, কিন্তু শুধু শুনলেই তো আর হবে না, পড়াও তো দরকার। কারণ পড়া আর শোনা মিলেই তো পড়াশোনা শব্দের জন্ম। আবার পড়া বলতে যে শুধু পাঠ্য বইয়ের পড়া বোঝায় তা কিন্তু নয়, পাঠ্য বইয়ের বাইরেও আছে অনেক বই। এখন কথা হলো এই অনেক বইয়ের মাঝে কোন বইগুলো আমাদের ছোটদের জন্য উপযুক্ত বই, আর তা জানতে হলে নিয়মিত কলকাকলি অনুষ্ঠানে তোমাদের জন্য লেখা পর্বটি শোনা যেতেই পারে। আজও আমাদের জন্য এই পর্বটি গ্রন্থনা করে দিয়েছেন আপা নাসরিন রহমান, আর তা পড়ে শোনাচ্ছে আফরা রায়দা পৃথিয়া। বন্ধুরা, সব প্রাণী প্রকৃতির সন্তান। প্রকৃতিতেই তাদের জন্ম, বেড়ে ওঠা, বসবাস এবং মৃত্যু। কিছু প্রাণী উদ্ভিদভোজী, তারা ঘাস, গাছের পাতা, ফল খেয়ে বেঁচে থাকে। আবার কিছু প্রাণী মাংসাশী, তারা অন্য প্রাণী শিকার করে মাংস খেয়ে জীবন ধারণ করে। কোনো কোনো প্রাণী যেমন একে অপরের শত্রু, অন্যদিকে অনেকে অনেকের বন্ধু। বন্ধুরা, বেঁচে থাকার জন্য প্রাণীদের পর্যাপ্ত খাদ্য এবং উপযুক্ত বাসস্থানের দরকার হয়, কিন্তু মানুষ অনবরত গাছপালা কাটছে, বন জঙ্গল সাফ করছে, খাল পুকুর ডোবা ভরাট করছে, আর নদীর দুই ধার দখল করছে। ফলে প্রকৃতির স্বাভাবিকতা হারাচ্ছে, যে কারণে আবহাওয়ার উপর বিরূপ প্রভাব পড়ছে। এ পৃথিবীতে কত ধরনের প্রাণী না বসবাস করছে, যাদের মধ্য থেকে কেউ কেউ হারিয়ে গেছে, আর অনেকেই হারিয়ে যেতে বসেছে। বাংলাদেশ সহ পৃথিবী থেকে হারিয়ে যেতে বসেছে এমন ১৯টি প্রাণীর নানা প্রসঙ্গ এবং হারিয়ে যাওয়া প্রাণীদের নিয়ে তোমাদের জন্য বই লিখেছেন তপন চক্রবর্তী। বইটির নাম আমাদের বনের প্রাণীরা। বইটির প্রচ্ছদ এবং বই নকশা করেছেন মামুন হোসাইন। বইটি প্রকাশ করেছে বাংলাদেশ শিশু একাডেমি। আয় রে আয় টিয়ে, নাও ভরা দিয়ে, না নিয়ে গেল বোয়াল মাছে, তাই না দেখে ভোদর নাচে। ওরে ভোদর ফিরে চা, খোকার নাচুন দেখে যা। বন্ধুরা, ছড়ার এই ভোদর পুকুর পাড়ে বা নদীর ধারে গর্ত করে বাস করে। গর্তের একাধিক মুখ থাকে। বিপদ দেখলে লাফিয়ে জলে ডুব দেয়। এদের পা হাঁসের মতো পর্দাযুক্ত, ফলে সাঁতার কাটতে পারে। ভোদরকে উদবিড়ালও বলে। উদ অর্থ জল, মানে জলের বিড়াল। কথায় বলে সাপে নেউলের সম্পর্ক, অর্থাৎ ভীষণ শত্রুতা। নেউলের আরেক নাম বেজি। সাপ আর বেজির লড়াইয়ের খ্যাতি অনেক। বেজি কুকুর বিড়ালকেও ভয় দেখাতে পিছপা হয় না। ইঁদুর ও সাপের উৎপাত থেকে রক্ষা পাওয়ার জন্য অনেকে বেজি পোষে। সারা শরীর লম্বা কাঁটায় ছাওয়া প্রাণী সজারু। কাঁটার অগ্রভাগ ক্রমশ সরু ও তীক্ষ্ণ। এই কাঁটা দিয়ে নিজেকে সে রক্ষা করে। মুখে বা কাঁটা বিঁধার ভয়ে শত্রুরা সজারুকে এড়িয়ে চলে। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের খুকি ও কাঠবিড়ালি কবিতাটি তোমরা অনেকেই পড়েছ। কাঠবিড়ালি জীবনের বেশিরভাগ সময় গাছে কাটায়। আঁশ জাতীয় খাদ্য হজম করতে না পারে বলে রসালো ফল, বীজ ও বাদাম জাতীয় ফল এদের প্রিয় খাবার। বন্ধুরা, তপন চক্রবর্তীর লেখা আমাদের বনের প্রাণীরা বইটি থেকে মাত্র 4টি প্রাণী সম্পর্কে তোমাদের সংক্ষেপে বললাম। তোমরা বইটি পড়লে বিভিন্ন প্রাণীর বৈশিষ্ট্য, খাদ্যাভ্যাস, জীবনচক্র সম্পর্কে জানতে পারবে। হয়তো ভেবে আশ্চর্য হবে কত বৈচিত্র্যময় এই প্রাণীর জগৎ। আবার খানিকটা বিষণ্ণ হতে পারো যখন জানবে কিভাবে প্রাণীগুলো বিলুপ্তির পথে এগিয়ে যাচ্ছে। তোমরা যারা বাংলাদেশের গ্রামগুলিতে বাস করছো তারা হয়তো ভোদর, বেজি, কাঠবিড়ালি দেখতে পাও, কিন্তু যারা প্রায় গাছপালা শূন্য, পুকুর নদী বিহীন শহরে বাস করছো, তোমরা অবশ্য প্রাণীগুলো দেখার জন্য চিড়িয়াখানায় যেতে পারো। বন্ধুরা, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতে হলে প্রাণীদের বাঁচতে দিতে হবে। তাদের বাসস্থান নষ্ট হয়, খাদ্যের অভাব হয়, এমন কাজ করা যাবে না। স্বামী বিবেকানন্দের বাণী,
জীবে প্রেম করে যেজন সেজনই সেবিছে ঈশ্বর। অর্থাৎ মহান সৃষ্টিকর্তার সেবা করতে চাইলে তার সৃষ্টি প্রাণী ও উদ্ভিদকে ভালোবাসতে হবে, যত্ন করতে হবে। মনে রাখা জরুরি, প্রাণীরা আমাদের বন্ধু। আশা করি তোমাদের ভালোবাসা, সচেতনতা আর যত্নে বাংলাদেশ প্রাণীদের বসবাসের জন্য উপযুক্ত দেশে পরিণত হবে। উদ্ভিদ ও প্রাণীরা বিলুপ্তি থেকে রক্ষা পাবে। একজনের সৃষ্টি যখন অনেকের দৃষ্টি কাড়ে, তখন তার জনপ্রিয়তা বেড়ে যায় তার সম্মান। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান আজও অনেকভাবেই মুগ্ধ করে প্রাণ। তার বিভিন্ন রকম সৃষ্টি, তার বৈচিত্র্যময় রচনার সম্ভার সবই আজ আমাদের অহংকার। তাই তো তাঁকে নিয়ে আমরা গর্ব করি। কবিতার পাশাপাশি অন্য অনেক কিছুই যেমন লিখেছেন, তেমনি লিখেছেন গান, যাকে আমরা রবীন্দ্রসঙ্গীত বলে জানি। এই গানের মাঝে আমরা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিচিত্র ভাবনার প্রকাশ দেখতে পাই। আমাদের শিল্পী বন্ধু দিব্যময় দেশ গিয়ে শোনাবে এমনই একটি রবীন্দ্রসঙ্গীত। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে, আনন্দ বসন্ত সমাগমে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। বিকশিত প্রীতি কুসুমহে, আনন্দ বসন্ত সমাগমে, বিকশিত প্রীতি কুসুমহে, বিকশিত প্রীতি কুসুম পুলকিত চিত কাননে, কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে।
কি লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সোহে। আমরা যারা শিশু কিশোর আমরা অনেকেই আবৃত্তি করতে ভালোবাসি। আবৃত্তি আমারও খুব প্রিয় একটা বিষয়। আবৃত্তি ভালো করতে জানলে উচ্চারণ শুদ্ধতা যেমন আসে, তেমনি আমাদের উপস্থাপনার দখলও বেড়ে যায়। তাই আবৃত্তি সবারই করা দরকার। সবাইকে শোনাবো এবার কবিতা আবৃত্তি। শোনাবো পরপর দুটি কবিতার আবৃত্তি। প্রথমে মুবাশিরা বাই নুসাইরার কাছে শুনবো কবি যোগীন্দ্রনাথ সরকারের কাজের ছেলে কবিতার আবৃত্তি। দাঁতখানি চাল, মসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই, পথে হেঁটে চলি, মনে মনে বলি, পাছে হয় ভুল, ভুল যদি হয় মা তবে নিশ্চয়ই ছিঁড়ে দেবে চুল। দাঁতখানি চাল, মসুরির ডাল, চিনি পাতা দই, দুটা পাকা বেল, সরিষার তেল, ডিম ভরা কই। বাহবা বাহবা, ভোলা ভূত হাবা খেলিছে তো বেশ, দেখিব খেলাতে কে হারে কে যেতে, কে না হলে শেষ। দাঁতখানি চাল, মসুরির ডাল, চিনি পাতা দই, ডিম ভরা বেল, দুটা পাকা তেল, সরিষার কই, ওই তো ওখানে ঘুড়ি ধরে টানে ঘোষেদের ননি। আমি যদি পাই তাহলে উড়াই আকাশে এখনই, দাঁতখানি তেল, ডিম ভরা বেল, দুটো পাকা দই, সরিষার চাল, চিনি বড়া ডাল, মসুরির কই। এসেছি দোকানে কিনি এইখানে যত কিছু পাই, মা যাহা বলেছে ঠিক মনে আছে তাতে ভুল নাই। দাঁতখানি বেল, মসুরির তেল, সরিষার কই, চিনি পাতা চাল, দুটো পাকা ডাল, ডিম ভরা দই। এবারে শুনব নাজা রহমানের পরিবেশনায় কবি সত্যেন্দ্রনাথ দত্তের দূরের পাল্লা কবিতার আবৃত্তি। ছিপখান তিনদার তিনজন মাল্লা, চৌপর দিনভর দেয় দূর পাল্লা, পারময় ঝোপঝাড় জঙ্গল জঞ্জাল, জলময় শৈবাল পান্নার টাকশাল, কঞ্চির তীরঘর ওই চর জাগছে, বনহাঁস ডিম তার শ্যাওলায় ঠাকছে, চুপ চুপ ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুপ টুপ ঘোমটার বউটি, ছক ছক কলসির বক বক শোনগো, ঘোমটায় ফাঁক রয় মন উন্মনগো, তিনদার ছিপখান মন্থর যাচ্ছে, তিনজন মাল্লায় কোন গান গাচ্ছে, রূপশালী ধান বুঝি এই দেশে সৃষ্টি, ধুমছায়া যার শাড়ি তার হাসি মিষ্টি। পরপর দুটো কবিতার আবৃত্তি আমরা শুনলাম। এবার শুনবো গান। এ গান আমাদের গান, আমাদের ছোটদের উপযোগী গান, কারণ এ গানের নাম ছড়া গান। এ গানের নাম ডাকও আছে। এমনই একটি সরা গান শুনবো সমবেত কণ্ঠে, নিশ্চয়ই ভালো লাগবে সবার। তাহলে এবার শোনা যাক গানটি।
এই যে আমরা কথা বলি, এই কথারও আছে ভিন্ন ভিন্ন রূপ। এই কথা দিয়েই হয় কবিতা, গান, নাটক, সিনেমা, প্রবন্ধ, আরও কত কি। এই কথার গঠন যেন আলাদা আলাদা বিষয়কে তৈরি করে। যেমন রূপকথা, এই ধরনও একটু আলাদা। এখানে যে গল্প থাকে তার ভেতর আমরা অবিশ্বাস্য রহস্যময় এবং ভিন্ন রকম কিছু চরিত্র পেয়ে যাই। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা বন্দে আলী মিয়ার রূপকথা সমগ্র গল্প থেকে শুনব নির্বাচিত অংশের পাঠ। পাঠে রয়েছে সাদমান গাজী। জাদুর পাগড়ি। অনেক অনেক দিন আগের কথা। একজন মোড়লের ছিল দুটি ছেলে। মোড়ল মরবার সময় তার যা কিছু বিষয় আসে ছিল তা ভাগ করে তাদের দিল। বড় ভাই সেই টাকা করে দিয়ে একটা দোকান খুলল। সে ছিল খুব হিসেবি, একটা পয়সা বাজে খরচ করত না। কিন্তু ছোট ভাইটি ছিল তার সম্পূর্ণ বিপরীত। সে ছিল খুব বিলাসী। কফি আর সিরাজি সে হরদম খেত। তাছাড়া দামি দামি জামা কাপড় পরে সর্বদা গাড়ি ঘোড়ায় চড়ে বেড়াত। এতে খুব টাকা করে খরচ হতো। তাই অল্প দিনের মধ্যেই সে ফতুর হয়ে পড়ল। ক্রমে এমন হলো যে তার দিন চলা কঠিন হয়ে উঠল। অবশেষে বাধ্য হয়ে তাকে বড় ভাইয়ের কাছে হাত পাততে হলো। এমনই করে কিছুদিন চলল। প্রতিদিন দিতে দিতে বড় ভাই হয়রান হয়ে পড়ল। তখন সে চিন্তা করল ছোট ভাইয়ের হাত থেকে নিস্তার পেতে হলে তাকে অন্য জায়গায় চলে যেতে হবে। তাই সে নিজের যা কিছু ছিল ধীরে ধীরে বিক্রয় করে সঞ্চয় করতে লাগলো। কথাটা সে কাউকে জানালো না। তারপর একদিন গোপনে জাহাজে উঠে অন্য দেশে রওনা হলো। ছোট ভাইটা ছিল খুব চালাক। সে বড় ভাইয়ের মতলব সব কিছু বুঝতে পেরেছিল। সে লক্ষ্য করতে লাগলো সব। হঠাৎ একদিন সে জানতে পারল পরদিন প্রাতকালে জাহাজে উঠে বড় ভাই অন্য দেশে রওনা হবে। তাই সে আগের দিন রাত্রেই জাহাজের পাটাতনের নিচে গিয়ে লুকিয়ে রইল। তারপর জাহাজ ছেড়ে দিয়ে সমুদ্রের মাঝখানে গিয়ে যখন পৌঁছলো, তখন ছোট ভাই লুকোনোর জায়গা থেকে বের হয়ে এসে বড় ভাইয়ের সামনে দাঁড়ালো। তাকে দেখে বড় ভাই চমকে উঠল। হায় রে কপাল, আবার এ ভূত এসে ঘাড়ে চাপল। বড় ভাইয়ের খুব রাগ হয়েছিল, কিন্তু উপায় কি? মিশরে পৌঁছে জাহাজ ঘাটে ভিড়ল। জাহাজ থেকে ছোট ভাইকে সঙ্গে নিয়ে বড় ভাই নেমে গেল। তারপর তাকে একটা কফির দোকানে বসিয়ে রেখে বলল, তুমি এখানে কিছুক্ষণ অপেক্ষা করো, আমি দুটো গাধা জোগাড় করে আনি। গাধা পিঠে চেপে আমরা দূর দেশে যেতে পারবো। এই কথা বলে সে চলে গেল। ছোট ভাই সেখানে বসে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা 2 ঘন্টা কেটে গেল। ক্রমে দুপুর গড়িয়ে বিকেল হলো, তবুও তার ভাই আর ফিরে এলো না। ছোট ভাই ভাবল হয়তো তার কোনো বিপদ ঘটে থাকবে, তাকে খুঁজে দেখি। এই ভেবে সে কফিখানা থেকে বের হয়ে বড় ভাইয়ের সন্ধান করতে লাগলো। চলতে চলতে বন্দর, বাজার, হাট কোনো কিছুই বাকি রইল না। সকল জায়গায় সে খুঁজতে লাগলো, না, কোথাও নেই। একদিন সকালবেলা সে মাঠের পথ ধরে চলছিল। হঠাৎ তার নজরে পড়ল 3 জন যুবক পরস্পর ঝগড়া করছে। ছোট ভাইটি তাদের কাছে এগিয়ে গেল, জিজ্ঞেস করল, ব্যাপার কি গো, তোমরা বিবাদ করছো কিসের জন্য? সেই দলের সর্বকনিষ্ঠ ছেলেটি বলল, আমরা 3 ভাই। আমাদের বাবা কিছুক্ষণ পূর্বে মারা গেছেন। তিনি 3টি জিনিস রেখে গেছেন, একটা পাগড়ি, একখানা কম্বল আর একটা চাবুক। যেই পাগড়ি মাথায় দেয় কেউ তাকে দেখতে পায় না। এই কম্বলখানায় বসে চাবুক দিয়ে আঘাত করলে পাখির মতন যেখানে ইচ্ছা উড়ে যেতে পারে। ছোট ভাইটা জিজ্ঞাসা করলো, তোমরা কে কোনটা নিতে চাও বলো? 3 জনেই একসঙ্গে জবাব দিল, এই 3টি মাত্র একজন পাবে। বড়জন বলল, আমি বড়, সুতরাং ওগুলো আমারই প্রাপ্য। মেজজন বলল, আব্বা আমাকে খুব ভালোবাসতেন, সুতরাং ওগুলো আমিই পাব। ছোটজন দাবি করল, আমি সকলের ছোট, আমার দাবি সকলের আগে। সে ছোট ভাইটি বলল, তোমরা চিন্তা করো না, আমি আর একটা সুন্দর মীমাংসা করে দিচ্ছি। এই তীর ছুঁড়ছি, এটা যে আমাকে আগে এনে দেবে সে এই জিনিসগুলো পাবে। এই কথা বলে সে তীর ছুঁড়ল। তাই 3 ভাই ছুঁড়ল সেই তীর আনতে। এই সুযোগে ছোট ভাইটি পাগড়ি মাথায় দিয়ে কম্বলে বসে চাবুক তুলে করল আঘাত। চোখের পলকে সে অদৃশ্য হয়ে গেল।
বাতাসে ভাসতে ভাসতে সে চলে গেল মস্ত একটা শহরে। সেখানে গিয়ে পাগড়িটা মাথা থেকে খুলে কম্বল জড়িয়ে ঢুকলো একটা কফিখানায়। কফি খেয়ে যখন সে চিবুক টানছে, তখন হঠাৎ শুনতে পেল রাজপথ দিয়ে নকিব হেঁটে চলছে। সুলতানি জাদি প্রতিদিন রাত্রিতে মহল থেকে কোথায় চলে যান। কেউ যদি এ রহস্য ভেদ করে দিতে পারেন, তবে সে অর্ধেক রাজত্ব পাবে। সেই সঙ্গে শাহজাদির সঙ্গে তার বিয়ে হবে। ছোট ভাইটি কফিখানা থেকে বের হয়ে এসে তার নকিবকে বলল, আমাকে নিয়ে চলো সুলতানের কাছে। এ রহস্য আমি ভেদ করতে পারবো, যদি না পারি আমার শির দেব। নকিব তাকে সুলতানের কাছে নিয়ে চলল। সুলতানের কাছে আরজ মঞ্জুর করলেন। জাদুর পাগড়ি গল্পটির বাকি অংশ আগামী পর্বগুলোতে ধারাবাহিকভাবে শোনানো হবে। আমরা যখন খবরে আমাদের ছোটদের কথা শুনতে পাই, তখন আমাদের ভালো লাগা আরও বেড়ে যায়। এ খবরের মাধ্যমে আমরা ছোটদের অনেক সফলতার কথাও জানতে পারি আরও অনেক কিছু। কলকাকলি অনুষ্ঠানের এখনকার পরিবেশনা ছোট্ট মণিদের খবর। খবরগুলো গ্রন্থনা করেছেন ভাইয়া সাদিউর রহমান সাদি। শিশুরা জাতির ভবিষ্যৎ, আগামীর কর্ণধার। তাই তো দেশ ছাড়িয়ে বিদেশের সব জায়গায় শিশুদের আলাদাভাবে মূল্যায়ন করা হচ্ছে। এজন্য সপ্তাহ জুড়ে শিশুদের নিয়ে ঘটে যাওয়া নানা রকম খবরাখবর নিয়ে হাজির হয়েছি আমি রাদিয়া ইসলাম রিদি। শুরুতেই শিশুদের উদ্ভাবনী প্রসঙ্গ। বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে বেড়ে ওঠা সুমাইয়া আক্তার মাত্র 12 বছর বয়সে পরিবেশ সুরক্ষায় উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে। সে তার স্কুলে একটি রিসাইক্লিং প্রকল্প শুরু করে, যেখানে পুরনো প্লাস্টিকের বোতল, প্যাকেট ও ব্যাগ সংগ্রহ করে সেগুলো থেকে খেলনা, ব্যাগ এবং অন্যান্য উপকরণ তৈরি করা হয়। প্রকল্পটি সুমাইয়ার নিজস্ব চিন্তার ফল এবং এর উদ্দেশ্য ছিল স্থানীয় পরিবেশ থেকে প্লাস্টিকের বর্জ্য কমানো। প্রথম দিকে এই কাজ কঠিন ছিল, কারণ গ্রামে রিসাইক্লিংয়ের সচেতনতা ছিল না। তবে তার শিক্ষক এবং বন্ধুদের সহায়তায় এই প্রকল্পটি সফল হয়। প্রকল্পটি নিয়ে সুমাইয়া সম্প্রতি এশিয়ান ইউথ ইনোভেশন অ্যাওয়ার্ড প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং গ্রিন ইউথ চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করে। সুমাইয়া বলেছে, তার ইচ্ছা ভবিষ্যতে একটি বড় পরিবেশ বান্ধব উদ্যোগ তৈরি করা, যা শুধু তার নিজের গ্রাম নয়, দেশের অন্যান্য এলাকাতেও কার্যকর হবে। এদিকে ব্রাজিলের 9 বছর বয়সী মারিয়া লুইসা তার গ্রামে পানির সংকট দেখে একটি নতুন প্রযুক্তি উদ্ভাবন করে। সে একটি সৌরশক্তি চালিত পানি পরিশোধন যন্ত্র তৈরি করেছে, যা সহজেই দূষিত পানিকে নিরাপদ পানীয় পানিতে রূপান্তরিত করতে পারে। মারিয়া স্থানীয় গ্রামে থাকা সমস্যাগুলো নিয়ে সব সময় ভাবত। তার পরিবার ও গ্রামবাসীরা নিরাপদ পানির জন্য অনেক কষ্ট করত। বিজ্ঞান মেলায় তার উদ্ভাবনটি প্রদর্শিত হওয়ার পর বিচারকেরা এটি বাস্তবসম্মত ও কার্যকর বলে অভিহিত করেন। মারিয়া প্রথম পুরস্কার লাভ করে এবং ব্রাজিলের সরকার তার উদ্ভাবনকে বাস্তবায়নের জন্য অর্থায়নের ঘোষণা দেয়। মারিয়া বলেছে, তার স্বপ্ন হলো বিজ্ঞানী হয়ে এমন সব প্রযুক্তি উদ্ভাবন করা যা মানুষের জীবনকে সহজতর করবে। তার এই উদ্ভাবন শুধু তার গ্রামের নয়, সারা দেশের জন্য একটি উদাহরণ। এবার ভিন্ন ধারার খবর। ভারতের 9 বছর বয়সী অনন্যা রেড্ডি, যে ছোটবেলা থেকেই প্রযুক্তি এবং উদ্ভাবনের প্রতি আগ্রহী, একটি ছোট্ট স্টার্টআপ তৈরি করেছে। এই স্টার্টআপের মাধ্যমে সে ছোট ছোট গ্যাজেট তৈরি করে, যেগুলো দৈনন্দিন জীবনে নানা সমস্যার সমাধান করতে পারে। উদাহরণস্বরূপ, সে এমন একটি পোর্টেবল বাতি তৈরি করেছে যা বিদ্যুৎ না থাকলেও দীর্ঘ সময় চলতে পারে এবং এটি কৃষকদের মাঠে কাজ করার জন্য খুবই উপযোগী। তার এই আবিষ্কারগুলো কৃষক এবং স্থানীয় মানুষের দৈনন্দিন জীবনযাত্রা সহজ করতে সাহায্য করছে। বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে তার স্টার্টআপ প্রদর্শিত হওয়ার পর এটি এত জনপ্রিয় হয় যে স্থানীয় সরকারও তাকে প্রশংসাসূচক একটি পুরস্কার প্রদান করে এবং তার উদ্ভাবনী ক্ষমতাকে আরও উন্নত করবার সাহায্য করতে প্রতিশ্রুতি দেয়। অনন্যার এই সাফল্য দেশের অন্যান্য শিশুদের উদ্ভাবনী চিন্তাভাবনায় উৎসাহ দিচ্ছে। ছোট্টমণিদের খবর শেষ হলো। কলকাকলি অনুষ্ঠানের সবচেয়ে বড় আয়োজন একটাই, আর তা হলো ফুল পাখিদের আসর। এখানে আমরা কেবলই শিশুদের কিছু পরিবেশনা শুনতে পাই। ওরা অনেকেই হবে আগামী দিনের গুণী মানুষ।
ফুলপাখিদের আসর পর্বটি আজও পরিচালনা করছেন আপা কাজী শাকেরা বানু। ওয়ালাইকুম আসসালাম। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। সব শব্দটা কে উচ্চারণ করলো দেখি তো আমাদের নিয়মিত বন্ধু। নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম শাহরিয়ার হাসান ইলবাস সমিতি। কবিতা বলবো। কবিতার নাম হাসির, লিখেছেন নুরুজ্জামান খান। হাসতি নাকি জানি না, কেউ কি বলেছে ভাই, এই জন্য না কত হাসি, খবর বলে যায় কখন হাসি ফকরা তাতে চাঁদ হাসি তার সাথে সাথে খুশি বাসি হাসি থেকে হাসিন পাতি হাস। ছোট্ট শাহরিয়ার আমাদের নিয়মিত বন্ধু। আচ্ছা, আমরা একটু শুনি নামটা। লাল বন্ধু, নাম বলো। সমৃদ্ধি, ওকে একটু উঁচু করে ধরো, ছোট্ট বন্ধু তো। বলো নামটা বলো। তোমার মাইক্রোফোন ধরতে হবে না, আপু ধরে আছে। তুমি নাম বলো। তোমার নাম কি বলো? আমার নাম হচ্ছে ফাতেমা। ফাতেমা আমাদেরকে কি শোনাবে? কাঠবিড়ালি। বলো, কাঠবিড়ালি কে লিখেছেন বলতে পারো? কাজী নজরুল ইসলাম। কাঠবিড়ালি প্যারা তুমি খাও, দুধ ভাত খাও, পাতা বিলে বুলাও। বেড়াল বাচ্চা। বিড়াল বাচ্চা কুকুর ছানা তাও, ছোচা তুমি, তোমার সঙ্গে আরি আমার যাও। আচ্ছা, ও বের করে দিয়েছে, যাও, আর খাবে না। এবারের বন্ধু নাম বলো। আমার নাম লাইসানুর বিনতে রহমান। কি শোনাবে তুমি আমাদেরকে? আমি একটি গান শোনাবো। বলো। পুতুল সোনা বলি তোমায় শোনো, পুতির মালা গড়ে দেব দুঃখ নেই কোনো। পুতুল সোনা বলি তোমায় শোনো, পুতির মালা গড়ে দেব দুঃখ নেই কোনো। রঙিন রঙিন জামা দেব, লাল জুতো আর মোজা, রেশমি সুতির ধুতি দেব অপূর্ব তার কোচা। রঙিন রঙিন জামা দেব, লাল জুতো আর মোজা, রেশমি সুতির ধুতি দেব অপূর্ব তার কোচা। পঙ্খিরাজের বাচ্চা দেব ময়ূর পঙ্খিয়া, পঙ্খিরাজের বাচ্চা দেব ময়ূর পঙ্খিয়ারো। পুতুল সোনা বলি তোমায় শোনো, পুতির মালা গড়ে দেব দুঃখ নেই কোনো। গজমতির রাজ্য থেকে এনে দেব হাতি, গজমতির রাজ্য থেকে এনে দেব হাতি। দুজন মিলে খেলবো শুধু, ধারবো না ধার কারো। দুজন মিলে খেলবো শুধু, ধারবো না ধার কারো। পুতুল সোনা বলি তোমায় শোনো, পুতির মালা গড়ে দেব দুঃখ নেই কোনো। পুতির মালা গড়ে দেব দুঃখ নেই কোনো। সুন্দর একটা পুতুল মালা গড়ে দেবে ও। এবারের বন্ধু নাম বলো। আমার নাম মোহাম্মদ আফিফ কাদি। আমি একটি কবিতা বলবো। কবিতার নাম ভূতরে খেলা, লিখেছেন সুকুমার রায়। পরশু রাতে স্পষ্ট চোখে দেখল বিনা চশমাতে, পান্ত ভোটের জ্যান্ত ছানা করছে খেলা জ্যোৎস্নাতে, করছে খেলা মায়ের কোলে, হাত পা নেড়ে উল্লাসে, আহ্লাদেতে ধূপ ধুপিয়ে করছে কেমন হল্লাসে। শুনতে পেলাম ভূতের মায় মুচকি হাসি কটকটে, দেখছে নেড়ে ঝুন্টি ধরে বাচ্চা কেমন চটপটে। উঠছে তাদের হাসির হানা, কাষ্ঠ সুরে ডাকছে রে, খেসানির শব্দে যেন করা দে কাচ্ছে রে। যেমন খুশি মারছে খুশি, দিচ্ছে কষে কানমলা, আদর করে আছাড় মেরে শূন্য জুড়ে চেঙ্গলা। জোরে
হাততালি দাও, এত মজা করে একটা কবিতা বললো। এবারের বন্ধু নাম বলো। আমি নাওরিন নাজিফা রোদেলা, আবৃত্তি করছি পল্লী কবি জসীমউদ্দিনের লেখা কবিতা আসমানি। আসমানি রে দেখতে যদি তোমরা সবে চাও, রহিমদ্দির ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় পাখির বাসা, ভেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলেই গড়িয়ে পড়ে পানি, একটুখানি হাওয়া দিলেই ঘর নড়বড় করে, তারই তলে আসমানিরা থাকে বছর ভরে। পেটটি ভরে পায় না খেতে বুকের কখান হাড়, সাক্ষী দেছে অনাহারে কদিন গেছে তার। মিষ্টি তাহার মুখটি হতে হাসির প্রদীপ রাশি, থাপড়েতে নিবিয়ে গেছে দারুণ অভাব আসি। পরনে তার শতেকে তালির শতেকে ছেঁড়া বাস, সোনালি তার গা বরণে করছে উপহাস। ভোমর কালো চোখ দুটিতে নাই কৌতুক হাসি, সেখান দিয়ে গড়িয়ে পড়ে অশ্রু রাশি রাশি। বাঁশির মতো সুরটি গলায় ক্ষয় হলো তাই কেঁদে, হয়নি সুযোগ লয় যে সে সুর গানের সুরে বেঁধে। আসমানিদের বাড়ির ধারে পদ্ম পুকুর ভরে, ব্যাঙের ছানা শ্যাওলা পানা কিলবিল বিল করে। ম্যালেরিয়ার মশক সেথা বিষ গুলিছে জলে, সেই জলেতে রান্না খাওয়া আসমানিদের জলে। চমৎকার, খুব সুন্দর আবৃত্তি হয়েছে, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম। এবারের বন্ধু নাম বলো। আমার নাম আফতাহি। কি শোনাবে? কবিতা আবৃত্তি। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের কবিতা প্রভাতী। ভোর হলো, দোর খোলো, খুকুমনি ওঠো রে, রবি মামা দেয় হামা, গায়ে রাঙা জামা ওই দারোয়ান গাই গান, শোনো ওই রামা হই, তেজিনীর করে ভিড়, ওরে পাখি আকাশে, এন তার গান তার ভাসে ভোর বাতাসে। চুলবুল বুলবুল শীষ দেয় পুষ্পে, এইবার খুকু চোখ খুলবে, আলসে নয় সে উঠে রোজ সকালে, রোজ তাই চাঁদা ভাই টিপ দেয় কপালে। জোরে হাততালি দাও। ও এমনভাবে থেমে গেছে মনে হচ্ছে এরপরে আরও একটু বলবে। এবারের বন্ধু নাম বলো। পৃথিয়া। কি শোনাবে? আমি একটি রবীন্দ্রসঙ্গীত শোনাবো। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ডালে ডালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ডালে ডালে। পাতাগুলি শিরশিরিয়ে শিরশিরিয়ে ঝরিয়ে দিল তালে তালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ডালে ডালে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। উড়িয়ে দেবার মাতন এসে কাঙাল তারে করলো শেষে। তখন তাহার ফলের বাহার রইল না আর অন্তরালে। শীতের হাওয়ার লাগলো নাচন, লাগলো নাচন আমলকির ডালে ডালে। শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারি লাগি রইল বসে সকল বেলা। তারি লাগি শূন্য করে ভরে দেওয়া যাহার খেলা, তারি লাগি রইল বসে সকল বেলা। তারি লাগি। এবারের বন্ধু সমৃদ্ধি কোলে করে বসে আছে, নামটা বলতে পারবে ও আমাদেরকে? ছোট্ট বন্ধুটা নামটা বলবে? নাম বলতে পারবে ও? না থাক থাক, সময় নষ্ট হচ্ছে আমাদের। এবারের বন্ধু এগিয়ে এসে চটপট করে সমৃদ্ধি। এবারের বন্ধু নাম বলো।
আমি নাজা রহমান, আবৃত্তি করছি সুফিয়া কামালের কবিতা হেমন্ত। সবুজ পাতার খামের ভেতর হলুদ গাদা চিঠি লিখে কোন পাথারের ওপার থেকে আনলো ডেকে হেমন্তকে, আনলো ডেকে মটরশুঁটি খেসারিয়ার কলাই ফুলে, আনলো ডেকে কুয়াশাকে সাত সকালে নদীর কূলে। সকালবেলায় শিশির ভেজা ঘাসের ওপর চলতে গিয়ে হালকা মধুর শীতের ছোঁয়ায় শরীর ওঠে শিরশিরিয়ে। আরও এলো সাথে সাথে নতুন গাছের খেজুর রসে, লোভ দেখিয়ে মিষ্টি পিঠা মিষ্টি রোদে খেতে বসে। হেমন্ত আর শিশির ভেজা আঁচল তলে শিউলি বোটায় চুপে চুপে রং মাখালো আকাশ থেকে ফোঁটায় ফোঁটায়। এবারে বন্ধু নামটা বলো। আমি হৃদি। কি শোনাবে? আমি একটি ছড়া গান পরিবেশন করব। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, ছয়টি পাখি ছয়টি রূপে সে বাংলাদেশে, ছয়টি সুরে করে ডাকা ডাকি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, রোদে পুড়িয়ে হাওয়ায় উড়িয়ে গ্রীষ্ম এসে কয় নতুন পথে চলতে হবে, ভাঙিয়ে দিলাম ভয়। বৃষ্টি নূপুর পরে বর্ষা এসে, বৃষ্টি নূপুর পরে বর্ষা এসে, মেঘের কাজল দিয়ে সাজাই আঁখি। গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত, নদীর দুটি কূল সাদা সাদা ফুল, দুলিয়ে কাশের বন, শরৎ পাখি ঘরে আসার জানায় নিমন্ত্রণ। ধানের খেতে সোনার ফসল দোলে, ধানের খেতে সোনার ফসল দোলে, পরায় হেমন্তকে সোনার রাখি। সবকটা রীতি আমরা জেনে গেলাম। এবারে বন্ধু ঝটপট নাম বলো। রেজওয়ানা। কি শোনাবে? আবৃত্তি। আবৃত্তি করছি কবি মনিরুজ্জামান পলাশের লেখা ছুটি আমার ছুটি কবিতাটি। ছুটি ছুটি ছুটি, আজকে আমার ছুটি, নেই কোনো কাজ নিষেধ বাধা কিছু, ছুটব না আজ পড়ালেখার পিছু। আজকে স্বাধীন বাধাবিহীন মন হারানোর দিন, বাজাবো আজ প্রাণীর সুরে উচ্ছলতার বিন। আহা কি আনন্দ আমার, আনন্দ কি আজ, ইচ্ছে মতন ইচ্ছেগুলোর দেখব খুলে ভাঁজ। প্রজাপতির সঙ্গী হব, ফুলের কানে গান শোনাবো, হারাবো দূর সবুজ মাঠে রঙিন ঘুড়ি হাতে। ইচ্ছে দেশের রাজা আমি, ইচ্ছে পূরণ আজ সারাদিন থাকবে আমার সাথে। ইচ্ছে হলে চড়বো গাছে, ধরবো পাখির ছানা, ঝিলের বুকে কাটবো সাঁতার, করবে কে আর মানা। না, যেহেতু ছুটি কেউ কেউ মানা করবে না। ছোট্ট একটা বন্ধু নাম বলো। আমার নাম মুবাশশিরা বারী নুসাইবা। কি শোনাবে? আমি একটি কবিতা শোনাবো। জানতে ইচ্ছা করে, লিখেছেন সজন বড়ুয়া। উড়োজাহাজ শুনছো নাকি, এই যে আমি ডাকি, জানতে আমার ইচ্ছে করে তুমি কেমন পাখি। নিত্য জানি ঈগল তুমি, উদাস এঁকে বেঁকে, যাও উড়ে যাও আর অবাক আমি তোমার কাণ্ড দেখে। পাই না খুঁজে এমন জুড়ি তো তেমনি তোমার ডানা, আকাশ থেকে আকাশে নেই যাওয়ার কোনো মানা। আরেকটি বন্ধু নাম বলো। আমি স্বর্গ। কি শোনাবে? আমি শীত নিয়ে একটি পুঁথি পরিবেশন করছি। পুঁথি খুব ভালো লাগে আমাদের স্বর্গর। আরে নতুন চালের সুগন্ধি ভাত সর্ষে বাটা নুন, গেরেস্ত বউয়ের জোড়া শাড়ি, মুখেতে গুনগুন ও ভাই মুখেতে গুনগুন, গুনগুন গুন মৌমাছিরা বিন্নি ধানের চিড়া, করম রসে হাতি ওনা রইল হাজার কিরা ও ভাই রইল হাজার কিরা। রসের হাড়ি খেজুর গাছে ঠোক
শিশির ফোঁটা লুকিয়ে থাকে থাক ও ভাই লুকিয়ে থাকে থাক নরম গরম দুধের চিতই গুড় নারকেল ভাপা হিমকুয়াশা ঝিমকুয়াশা ভোরের হাওয়া কাপা ও ভাই ভোরের হাওয়া কাপা চিরল পাতা চিকন কাটা নকশি পিঠের ভাজে হেকির নাচন যখন তখন কুটুমাসি সাজে হ্যাঁ হ্যাঁ কুটুমাসি সাজে ধান পেকেছে মাঠ ভরেছে উঠছে খোসা হাওয়ায় ধানের আটি পুরি পাটি কুড়ে ঘরের ধাওয়ায় হ্যাঁ হ্যাঁ কুড়ে ঘরের দাওয়ায় মাঠের বুকে পা চলা পথ ছড়া পাতার গান ধান পেকেছে প্রাণ মেতেছে হাওয়ায় শীতের ঘ্রাণ হ্যাঁ হ্যাঁ হাওয়ায় শীতের ঘ্রাণ ধান পেকেছে প্রাণ মেতেছে হাওয়ায় শীতের ঘ্রাণ হ্যাঁ হ্যাঁ হাওয়ায় শীতের ঘ্রাণ। সবাইকে খুব সুন্দর করে উপহার দিল আমাদের ছোট্ট ছোট্ট সোনামণি বন্ধুরা। তো আজকের মতন ফুল পাখিদের আসর আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। যা যা শোনাতে চেয়েছিলাম আমরা একে একে শুনিয়েছি, কিন্তু এবার আমাদের বিদায় নেবার পালা। আজ এ অনুষ্ঠানটির গ্রন্থনা করেছেন শাকিলা হাসিন। উপস্থাপনায় ছিলাম আমরা দুজন, আমি সমৃদ্ধি সূচনা এবং আমি লাইবানুর বিনতে রহমান। অনুষ্ঠানের যন্ত্রসঙ্গীতে ছিলেন পুলিং চক্রবর্তী ও মতিউর রহমান, সহযোগিতায় ছিলেন মোহাম্মদ শামসুল হক, প্রকৌশলী সহযোগিতায় ছিলেন শামীম আহমেদ ও রাসেল আহমেদ, সার্বিক নির্দেশনায় মোহাম্মদ আব্দুল হক, নির্দেশনায় ছিলেন মোহাম্মদ নাসিমুল কামাল, তত্ত্বাবধানে শাহনাজ বেগম এবং প্রযোজনায় ছিলেন ডাক্তার শায়লা আক্তার। ভালো ভালো যত কাজ ভালো মনে করি, লেখাপড়া দিয়ে এই জীবনকে গড়ি। বন্ধুরা শুভ বিদায়।